এই রিসেন্টলি আমার কাছে ছোট ভাই সে এফসিবিএস জেনারেল সার্জারিতে চান্স পেয়ে 3 মাসের মাথায় সে কোর্স ডিসকন্টিনিউ করে আবার সে জবে ঢুকলো। কারণ তার কথা হচ্ছে এই যে টাকা দিচ্ছে 25,000 টাকা, এই টাকা দিয়ে আসলে সে সার্ভাইভ করতে পারছে না। তাছাড়া তার হচ্ছে ওয়াইফ, তার হচ্ছে বাবা মার একটা এক্সপেকটেশন থাকে, সেগুলো পূরণ করা সম্ভব না। কিছুদিন আগেও তার সাথে কথা বললাম, সে বললো যে ভাইয়া আমি জব করে কিছু টাকা জমাচ্ছি, টাকা জমিয়ে আবার আসলে কোর্সে জয়েন করব। যখন রেসিডেন্ট একটা আন্দোলনে যাবেন বলে ভাবছিলেন বিএসএর মধ্যে, তার ঠিক আগের দিনে আমরা সাইদুল স্যারের সাথে নাগরিক কমিটির পক্ষ থেকে হেলথ টিম আমরা সবাই গিয়েছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। তো সাইদুল স্যার সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং বিএসএমও থেকে এবং বিসিপিএস এর সাথে কোঅর্ডিনেট করে সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন যেটা অবস্থা, সেই চিঠিটা ইস্যু হয়ে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাশ হয়ে সেটা অর্থ মন্ত্রণালয়ে আছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম সহ আমরা গতদিন একটা ভিডিও দিয়েছিলাম এবং আজকেও আমরা যোগাযোগ করেছি এবং জাতীয় নাগরিক কমিটির প্যাডে আমাদের সাইন স্বাক্ষর ফরওয়ার্ডিং সহ আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে এটা যাতে খুব শীঘ্রই খুবই দ্রুত গুরুত্ব সহকারে নেওয়া হয়। সবাইকে আহ্বান জানাবো, আপনারা নাগরিক কমিটির পাশে থাকুন। আমরা আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে খুব শক্তভাবে কাজ করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশের স্বাস্থ্য সেবার জন্য বা ডক্টরদের বা ইভেন আমরা যেটা চাই রোগীবান্ধব একটা স্বাস্থ্য ব্যবস্থা। রোগীবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা যখন হয়ে যাবে, স্বাভাবিকভাবে ডাক্তারদের এটা চিকিৎসক বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা অটোমেটিক হয়ে যাবে। আমরা সেটার জন্য কাজ করছি। প্রিয় দর্শক, মেডিফেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি আবুল মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতের খুবই জনসম্পৃক্ত চিকিৎসা সাথে যারা সম্পৃক্ত তাদের একটা জনগুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে চিকিৎসকদের বয়সীমা বিসিএসে 34 করার একটা দাবি, এটার আদ্যমান্ত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণে যারা যুক্ত হন তাদের ভাতাটা খুবই অবহেলিত একটা অবস্থায় আছে, এটার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় 2জন সদস্য ডক্টর আব্দুল আহাদ, উপস্থিত আছেন ডক্টর মিনহাজুল আবেদিন এবং ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের রেসিডেন্ট ফেজ 1 ফেজ এ ডক্টর আলামিন খান। আপনাদের 3জনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা যে বিষয়টি নিয়ে আসছি আলোচনার জন্য বসছি, দুটো বিষয়। এর মধ্যে একটি হচ্ছে যে চিকিৎসকদের ভাতা বৃদ্ধি। এই ভাতা বৃদ্ধির বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। একজন চিকিৎসক তার জীবন নির্বাহ করা, তার সংসারকে দেখা, পিতামাতার দায়িত্ব পালন করা, এগুলো তারা করতে পারছেন না এবং একটা বিষণ্ণ মানসিকতা নিয়ে তারা সেবায় যুক্ত থাকেন, পড়াশোনা করছেন। সেই পড়াশোনা কতটা মানসম্মত হচ্ছে, প্রশিক্ষণ কতটা ফলপ্রসূ হচ্ছে এবং চিকিৎসা সেবাটাই কতদূর প্রাণবন্ত হচ্ছে, নানাবিধ প্রশ্ন থাকে। তো এই যে তাদের দাবি, একটা ন্যায্য দাবি, এই দাবিটি আলোর মুখ দেখছে না দীর্ঘদিন ধরে, তাদের দাবি করার পরেও কি কারণ থাকতে পারবে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ মনি ভাই, আপনাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে আপনি যদি দেখেন যে বিভিন্ন হসপিটালগুলোতে যে ট্রেনিরা আছেন, যারা প্রাইভেট ট্রেনি, তারাই মূলত সেবার ম্যাক্সিমাম অংশটা কভার করে থাকেন। তো তাদের যে পরিমাণ ভাতা আসলে দেওয়ার কথা, এই পরিমাণ ভাতা দিয়ে বড় বড় শহরগুলোতেই তারা সেবা দিয়ে থাকেন। এখানে কিন্তু নিজের ফ্যামিলিকে মেনটেন করাটা ভেরি ডিফিকাল্ট। খুবই যৌক্তিক একটা দাবি এবং ডক্টররা আসলে খুবই দুঃখজনক হলেও সত্য যে এই বাংলাদেশের মতো একটা পার্সপেক্টিভে আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের পাশাপাশি যেসব সাবকন্টিনেন্টের দেশগুলো আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, যদি ইন্ডিয়াতে যান সেটা তাদের ভাতাগুলো 1,20,000 থেকে প্রায় 2 লাখ, যেটা পাকিস্তানে প্রায় 70,000 থেকে আরও বেশি, বা অন্যান্য দেশগুলোতে যদি আপনি চিন্তা করে থাকেন যে তাদের তুলনায় আমাদের খুব মিনিমাম একটা ভাতা দেওয়া হয়। তো বারবার এই ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করতে হয়, আসলে এটা খুবই দুঃখজনক। তো কেন আলোর মুখ দেখছেন না যদি আমরা দেখতে চাই যে আসলে 5 আগস্টের আগে যেটা হয়েছে সেটার কথা আমরা ভুলে গিয়ে নতুন বাংলাদেশের জুলাইয়ের স্পিরিট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে 5 আগস্টের পরেই আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ভিসি মহোদয়ের সাথে, যিনি এখন কো-অ্যাডভাইজার স্বাস্থ্য উপদেষ্টার সাইদুর স্যার, তার সাথেও মিটিং করেছিলাম এবং যখন রেসিডেন্ট একটা আন্দোলনে যাবেন বলে ভাবছিলেন বিএসএর মধ্যে, তার ঠিক আগের দিনে আমরা সাইদুর স্যারের সাথে নাগরিক কমিটির পক্ষ থেকে হেলথ টিম আমরা সবাই গিয়েছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। তো সাইদুর স্যার সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং
বিএসএমইউ থেকে এবং বিসিপিএস এর সাথে কোঅর্ডিনেট করে সেটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন যেটা অবস্থা, সেই চিঠিটা ইস্যু হয়ে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাশ হয়ে সেটা অর্থ মন্ত্রণালয়ে আছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম সহ আমরা কতদিন একটা ভিডিও দিয়েছিলাম এবং আজকেও আমরা যোগাযোগ করেছি এবং জাতীয় নাগরিক কমিটির প্যাডে আমাদের সাইন স্বাক্ষর ফরওয়ার্ডিং সহ আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে এটা যাতে খুব শীঘ্রই খুবই দ্রুত গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং এটাকে আসলে যে আগে যে ব্যুরোক্রেটিক প্রসেসে একটা লেন্দি সময় ব্যয় করে আসলে তারপরে আসবে সেটা যাতে না হয়, খুব দ্রুততার সাথে যদি এটা পাশ হয়ে আসে তাহলে আমাদের মনে হয় এই ডক্টরদের যৌক্তিক দাবির জন্য মাঠে না গিয়ে আমরা হাসপাতালগুলোতে সেবা দেওয়ার কাজে বেশি ব্যস্ত থাকতে পারবো এবং মানুষজনকে সেবা দিতে পারবো। ধন্যবাদ। ডক্টর আলামিন খান, আপনি একটু বলবেন যে আসলে কেন অতীন ধরে এটা আলোর মুখ দেখতে পারেন, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি এদেশে কোনো কিছু দাবি আদায় করতে গেলে আন্দোলন করতে হয়, মাঠে নামতে হয়, একটা অচলাবস্থা সৃষ্টি হওয়া লাগে, তারপরে দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নেয়, মানে এটা আসলে কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমি খুব স্পেসিক্যালি উত্তর দিই আপনাকে, দেখেন আমার কাছে মনে হয় এই ভাতা বৃদ্ধির আন্দোলন কিন্তু অনেক দিনের। জি, সে এই স্বপ্নের মুখ দেখছে না। এর বড় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এতদিন যেটা ছিল। এবং স্বাস্থ্য সেক্টর কিন্তু আপনার শুধুমাত্র ডাক্তাররাই চালাচ্ছে না, সেখানে নন মেডিকেল পার্সন আছে এবং আমার মনে হয় তাদের ন্যূনতম ধারণা নেই একজন এমবিবিএস পাস করার পরে একজন যখন সে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢুকে এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে সে সেবা দিচ্ছে, তার ন্যূনতম বেতন কত হওয়া উচিত। এখন একজন এমবিবিএস পাস করার পরে একজন যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ঢোকার পরে তার ন্যূনতম বেতন যদি 25,000 টাকা হয়, তাহলে সে তো সেভাবে চলতে পারবে না এই টাকা দিয়ে। তাহলে এই একটা ব্যাপার থাকে যে হচ্ছে তাদের হচ্ছে যথাযথ মানে হচ্ছে ধারণার অভাব। এবং এর আগে যেটা ছিল, এই ভাতা বৃদ্ধির আন্দোলন কিন্তু 2 বছর আগে থেকেই চলছিল। তো এর আগে কর্তৃপক্ষ কি করতো যে আমরা 50,000 টাকা যখন আন্দোলন দাবি করি তখন হচ্ছে তারা 5,000 টাকা বাড়িয়েছিল এবং বলছিল যে 6 মাস পরে সেটা হচ্ছে আরো বৃদ্ধি করবে। 6 মাস পরে যখন তাদের কাছে যাওয়া হলো তখন তারা উত্তর দিল যে ঠিক আছে 1 মাস আমাদেরকে সময় দাও, আমরা 1 মাস পর্যালোচনা করে আমরা সেটা বাড়াবো। তারপরে তারা কি করলো, বলল ঠিক আছে বাজেটের পরে সরকারের পতন হলো। তো আমরা মনে করি বর্তমান যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতা আন্দোলনে যে সরকার এসেছে এবং সেই সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং সেই আগের যে সরকার স্বৈরশাসক ছিল তাদের মতো সে মানে করবে না এবং সে হচ্ছে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সে আমাদের যৌক্তিক একটা ভাতা প্রদান করবে। এবং নেক্সট যে কোশ্চেনটা ছিল, প্রত্যেকটা আন্দোলনের জন্যই মানে প্রতিটা দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদেরকে বা যে কোনো অংশীজনকেই রাস্তায় নামতে হয় এবং সংশ্লিষ্ট খাতটি অচলাবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত দাবিটা আসলে আদায় হয় না। আসলে এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন চিকিৎসকদের বয়স সীমা যদি আমি বলি যে 32 কিন্তু আগে ছিল, জি, এবং নতুন যে প্রজ্ঞাপন জারি হলো সেটাতে বিসিএস এর চিকিৎসকদের বয়স 32 থাকলো। তো এটা কিন্তু যৌক্তিকভাবে 32 থেকে, আগে তো 32 ছিল, জেনারেল পিপলদের 30 থেকে 32 করা হলো, চিকিৎসকদের 32 থাকলো। তো সেক্ষেত্রে তাদের অবশ্যই 34 হওয়া যৌক্তিক ছিল। এখন নতুন করে প্রজ্ঞাপন স্থগিত করা হলো, নতুন করে যে প্রজ্ঞাপনটা দেওয়া হলো আমরা আজকে দেখলাম সেটাতেও কিন্তু 32। মানে আসলে মানে কর্তৃপক্ষ, আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ চায় বা যে একটা আন্দোলনের মাধ্যমে সবকিছু আদায় হোক, এরকম একটা আসলে আমাদের কালচার তৈরি হয়ে গিয়েছে আর কি, সেটা আমি মনে করি। আসলে এটি তো প্রত্যাশিত না। ডক্টর মিনহাজুল আবেদিন, আপনি বলবেন যে আসলে এই যে মানে বিষয়টি, যে কালচারটা, যে সবাই একটু দাবি দেওয়া করবে, হাউকাউ করবে, অচলাবস্থা তৈরি হবে, তারপরে দাবিটা মানা হবে, এটা আসলে এটি কেন হয়? এটা কি মানে অচলাবস্থা ভালো চলছে না এরকম একটা কিছু? বিশেষ করে 5 আগস্টের পর আমরা দেখছি যে সব জায়গায় এই বিষয়টা এভাবে হয়ে যাচ্ছে। এখানে দুইটা প্রশ্ন করেছেন আপনি। প্রথম হচ্ছে 5 আগস্টের পর এবং 5 আগস্টের আগেও কিন্তু আমরা দাবি আন্দোলন ছাড়া, রাস্তায় নামা ছাড়া শুধু ডক্টর না, সকল সেক্টরের মানুষ কিন্তু রাস্তায় নামতে হয়েছে তাদের দাবিগুলোর জন্য। তো এখানে ভাই যেটা বলেছেন আমি সেটার সাথে একমত, কিন্তু আমি বিষয়টাকে আরো দুইভাবে দেখি। একটা হচ্ছে এটা আমাদের স্বল্প সম্পদ এবং আমাদের মানুষের যে প্রপোর্শন, আসলে আমাদের এই যে ওয়েলথের প্রপার ম্যানেজমেন্ট না হওয়ার কারণে এটা আসলে করা যাচ্ছে না। যে সবাইকে খুব চিল্লাপাল্লা করলে, রাস্তায় এসে শাউট করলে তখন ঠিক আছে আমি একটু বাড়িয়ে দিলাম। যেমন আমরা আন্দোলন করেছি 50,000 টাকা আমাদের ভাতা দিতে হবে, আগে 20,000 ছিল, এখান থেকে আরো 30 বাড়িয়ে 50,000 করতে হবে। কত বাড়িয়েছে? 5,000। তা আসলে এটা আমাদের দাবি মানা হয় নাই, আমাদের আন্দোলনটাকে দমন করা হয়েছে সামান্য কিছু মানে 5,000 টাকা বাড়িয়ে দিয়ে। তো 25,000 টাকা আসলে তো কিছু হয় না। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন এই 5 আগস্টের পরে
কেন কি হয়েছে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনেকগুলো দাবি, অনেকগুলো প্রবলেম মানুষ আসলে জমেছিল। এখন যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন আশা নিয়ে নতুন বাংলাদেশে আমরা পদার্পণ করেছি, এখন সবাই ভাবছে না আমরা এখন মনে হয় যদি একটু কথা বলি, আমরা তো এখন একটু শাউট করি, আমাদের দাবিগুলো আদায় হয়ে যাবে। যেহেতু বর্তমান যে গভর্নমেন্ট তারা মানুষের অধিকার আদায়ের ব্যাপারে, সাম্য প্রতিষ্ঠার ব্যাপারে এবং বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ এবং তারা সেটা খুবই পজিটিভ চেষ্টা করছে। আমি বিষয়টা এভাবে দেখি যে সমস্যাগুলো আগে ছিল, এখন সেগুলোর একসাথে এটা ফ্লেয়ার আপ করেছে, মানুষ সমস্যাগুলো রাস্তায় নেমে পড়েছে। তো রাস্তায় নামার এই কালচারটা আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার মিস করেছে, সেটা হচ্ছে আমার ধারণা আমাদের যারা বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারক যারা রয়েছেন তারা প্রবলেমগুলো নিয়ে যথাযথভাবে স্টাডি করেন না। করতেও পারেন কোনো ক্ষেত্রে অনেকেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যদি বিসিএস এর বয়স নিয়ে যেটা এসেছে এটা যদি প্রপারলি স্টাডি করা হতো তাহলে এই প্রবলেমটা থাকতো বলে আমি মনে করি না। তো বিভিন্ন ফ্যাক্টরিয়াল প্রবলেম রয়েছে এখানে, সব দিক থেকে সমাধান করতে হবে এটাকে। এক্ষেত্রে একটি বিষয় আমরা যখন আন্দোলনটা কাভারেজ করেছিলাম আর কি, এই যে ভাতা বৃদ্ধির জন্য, তখন আমাদের কাছে স্টাডিতে কেউ অভিযোগও করেছেন যে অথরিটি যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা আছেন, তারা রাষ্ট্রের কাছ থেকে কৃতিত্ব নিতে চায় যে দাবি ছিল 50,000 টাকা, কম বৃদ্ধি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা গেছে। মানে এই ক্রেডিটটাও তারা নেওয়ার জন্য গুড ম্যানেজার, এটা গুড ব্যবস্থাপক, রাষ্ট্রকে এটাও বোঝাতে চায় কিনা আসলে এটা আমার বলার প্রয়োজন নেই। আপনি সরাসরি ভিডিও তথ্য প্রমাণ রয়েছে যে আমরা তো আমরা কোনো ভাতা পাই নাই, আমরা কি ট্রেনিং করি নাই। এই ধরনের কিছু লেম লজিক দিয়ে আসলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এগুলো আসলে ক্রেডিটের একটা, যে আমি যদি একটু হ্যাঁ ঠিক আছে আমি এটাকে আন্দোলনটা কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো আমার একটা প্রমোশন হবে, আমি হয়তো কারো সুদৃষ্টিতে পড়বো। তো এই বিষয়গুলো তো অবশ্যই কাজ করে এবং এটা খুব বেশি কাজ করেছে বলে আমি মনে করি দীর্ঘদিন ধরে। ধন্যবাদ। আসলে আমরা এটি চাই না, আমরা চাই যে যিনি ব্যবস্থাপক থাকবেন, বিশ্ববিদ্যালয়ের অথরিটি যারা হবেন, তারা শিক্ষার্থীদের বা চিকিৎসকদের দাবিগুলো পরিপূর্ণভাবে মেনে নেবেন। কারণ হচ্ছে একটা সুস্বাস্থ্য যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে চিকিৎসক যারা আছেন প্রত্যেকটি অংশীজনকেই সন্তুষ্ট রাখা দরকার, খুব জরুরি আমরা মনে করি। তাদের দাবিগুলো খুব অযৌক্তিক ছিল না। তারা বৈশ্বিক যে ভাতা বেতন বৃদ্ধি যা দেওয়া হচ্ছে তাদের সাথে সঙ্গতি রেখেই তাদের দাবি দেওয়া ছিল। আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। পরের প্রশ্নে যাব। আব্দুল আহাদ ভাই বলবেন যে পড়াশোনার পাশাপাশি একজন চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েশন প্রশিক্ষণার্থী, এই কোর্সের তার এই ট্রিটমেন্টের পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি ট্রিটমেন্টে উনি কতটা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হন এবং তার ত্যাগের পরিমাণ, তার সেবার পরিমাণ, এটা একটু আপনি চিত্রটা আপনার মুখ থেকে শুনতে চাই। জি ধন্যবাদ। আসলে খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক। আসলে দেখেন যে আমাদের যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোতে কিন্তু 24 আওয়ার ইমার্জেন্সি ম্যানেজ করা হয় এবং কিছু রুটিন সেবা দেওয়া হয়। রুটিন সেবা বলতে কিছু আউটডোর বেসিসের সেবা দেওয়া হয় এবং কিছু রুগীকে ভর্তি করানো হয়। ধরেন একটা রুগীর ব্রেইন টিউমার সার্জারি হবে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ইভ্যালুয়েশন করা হয়, ইভ্যালুয়েশন করার পরে তাকে রুটিন অপারেশন করা হয়। এটার বাইরেও যদি আপনি ইমার্জেন্সি সেবা চিন্তা করেন তাহলে দেখবেন যে রাতের বেলা অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতাল রাত 2টা বাজে আসলো, ব্রেইনে রক্তক্ষরণ, তার কিন্তু ইমার্জেন্সি রাতের মধ্যে অপারেশন হয়ে যাচ্ছে। তো এইরকম ইমার্জেন্সি সেবা একটা আছে, একটা রুটিন সেবা আছে। তো ইমার্জেন্সি যে সেবা, যে ইউনিটের অ্যাডমিশন থাকে, যে আজকে কোনো একটা ইউনিটের অ্যাডমিশন, ওই ইউনিটের অ্যাডমিশনটা পুরাটাই ইমার্জেন্সি সেবাটা নির্ভর করে ট্রেনি ডক্টরদের উপরে। সেটা হয়তো বা প্রাইভেট ট্রেনি হতে পারে, রেসিডেন্ট হতে পারে, অথবা গভর্নমেন্ট যারা ট্রেনিং পোস্টে হাসপাতালে পদায়ন হয়, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা রেজিস্ট্রার, তাদের মাধ্যমে। আর এই ইমার্জেন্সি সেবা দেওয়ার পরে যে রোগীগুলোকে ভর্তি করানো হয় রুটিনভাবে, তাদের সেবাটাও কিন্তু প্রত্যক্ষভাবেই এই ট্রেনি ডক্টররা ইভ্যালুয়েশন করে। আর প্রফেসর যারা কনসালটেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর আছেন, তারা এই রোগটাকে ইভ্যালুয়েশন করেন, ডায়াগনোসিস করেন এবং তাদের একটা প্ল্যান দেন, অপারেটিভ প্ল্যান হতে পারে বা ট্রিটমেন্ট প্ল্যান হতে পারে। সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউশন হয় এই ট্রেনি ডক্টরদের মাধ্যমে। তাহলে আপনি যদি দেখেন যে হাসপাতালগুলোতে ম্যাক্সিমাম প্রত্যক্ষভাবে সেবাটা দেয় হচ্ছে এই ট্রেনি ডক্টররা, সেটা গভর্নমেন্ট অথবা প্রাইভেট। ম্যাক্সিমাম প্রাইভেট ক্যান্ডিডেটদের যদি একটা নির্দিষ্ট পরিমাণে স্যালারি আমরা না দিতে পারি, তাহলে যে এই তাদের কনসেন্ট্রেশন নিয়ে যে কাজ করা বা একাগ্র চিত্তে যে কাজ করা, এটা হ্যাম্পার হয়ে যায়। তো আপনি যদি রুগীদের সেবা এনশিওর করতে চান, রুগীদের বা আমাদের স্বাস্থ্য সেবাটা এনশিওর করতে চান, তাহলে অবশ্যই এই ট্রেনি ডক্টরদের যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। আদারওয়াইজ এটাকে আমরা ধন্যবাদ আহমদ ভাই। ডক্টর আলামিন খান ভাই, আপনি একটু যোগ করবেন এই বিষয়ে। পাশাপাশি জানতে চাইব যে আসলে আপনারা এই প্রশিক্ষণ যখন
নেন তখন কি আপনাদের পড়াশোনাটা কি গৌণ হয়ে পড়ে নাকি রোগী সেবাটাই মুখ্য হয়ে পড়ে? মানে এই বিষয়টা একটু মানুষকে জানানো দরকার বলে আমরা মনে করছি। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশন কোর্সটা আসলে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে রোগী দেখা এবং পড়াশোনা। এখন আমরা হচ্ছে যারা ট্রেনি চিকিৎসক এবং হচ্ছে রেসিডেন্ট নন রেসিডেন্ট চিকিৎসক, আমরা হচ্ছে মর্নিং ডিউটি করি, আমাদের রোস্টার ডিউটি থাকে, ইভিনিং ডিউটি করি এবং হচ্ছে নাইট ডিউটি করি। আমাদের দেখা যাচ্ছে সপ্তাহে 48 থেকে 60 ঘন্টা পর্যন্ত আমাদের ডিউটি করা লাগছে। তো এই ডিউটি করার পরে কিন্তু আমাদের আবার পড়াশোনা আছে, আমাদের কেস প্রেজেন্টেশন আছে, আমাদের প্রেজেন্টেশন রেডি করতে হয়। তো আমার যদি হচ্ছে এই রোগী দেখা হচ্ছে এবং পড়াশোনা এগুলো বাইরে যদি আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার পড়াশোনা হ্যাম্পার হবে, আমার রোগী দেখার মনোযোগটা কমে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে যদি একটা মানে ন্যূনতম আমাদের বেসিক নিড যেটা একটা ঢাকা শহরে থাকার জন্য আপনার যতটুকু প্রয়োজন অতটুকু যদি হচ্ছে স্যালারি দেওয়া হয়, তাহলে হচ্ছে কিন্তু আমি আমার পড়াশোনা এবং রোগীদের প্রতি বেশি মনোযোগ দিয়ে রোগী দেখতে পারবো। সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে না। আমরা একটা অভিযোগ মাঝে মাঝে পাই যে আসলে আমরা যে বেসিক্যালি পড়াশোনা করব রোগী সেবার মধ্যে আমাদের, যদিও এটাও শিক্ষারই অংশ, প্রশিক্ষণের অংশ, কিন্তু সেবা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় তার যে পড়াশোনা করা সেই পড়াশোনাটা বেসিক্যালি আমি থিওরিটিক্যাল বলতে চাচ্ছি ওটা পড়াশোনাটা কম হয়ে যায়। এটা কি অভিযোগটা সত্য কিনা? কেউ করেছে আমাদের কাছে? আসলে অভিযোগটা হচ্ছে কি, আপনি যখন পড়াশোনার পাশাপাশি যখন আপনার ফিনান্সিয়াল চিন্তাটা থাকবে মাথায়, তখন সেক্ষেত্রে অবশ্যই হ্যাম্পার হবে। কিন্তু রোগী দেখাটাও কিন্তু আমাদের পড়াশোনার একটা অংশ। আমি মনে করি রোগী দেখা এবং পড়াশোনা যদি আপনার ফিনান্সের কোনো হ্যাম্পার না থাকে, তাহলে আমি মনে করি এটা দুইটাই আপনার জন্য ভালো। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর মিনহাজুল আবেদিন ভাই আপনার কাছে। আপনি বলবেন যে এই কোর্স চলাকালীন একজন চিকিৎসক যখন পর্যাপ্ত ভাতা পাচ্ছে না, উনি যখন অর্থ সংকটে ভুগছেন, তখন আসলে এটা তার পড়াশোনার উপর কি অসুবিধা তৈরি করে অথবা তার ব্যক্তি জীবনের উপর কি পরিমাণ প্রভাব ফেলে? হ্যাঁ, এটা তো আসলে খুবই মানে চরম একটা প্রভাব ফেলে বলে আমরা মনে করি। কারণ একজন যখন এমবিবিএস পাশ করেন সেই সময় থেকে তার উপর একটা এক্সপেকটেশন তৈরি হয়, তার ফ্যামিলির এক্সপেকটেশন তৈরি হয়, তার সোসাইটির এক্সপেকটেশন তৈরি হয়, হ্যাঁ, যে না সে তো এখন ডক্টর, ভালো ইনকাম করছে, আমাদের ফ্যামিলিকে দেখবে। এবং ক্ষেত্র বিশেষে এটা অনেক সময় আসলে এটা ম্যান্ডেটরি হয়ে যায় যে একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন 4-5 বছর পড়াশোনা করে, অন্যরা যেখানে জব করছে সেখানে এখানে এবং ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, সেখানে ডক্টর এখনও পড়াশোনা করতেছে। তো এখন আসলে এই যে আমাদের প্রশিক্ষণ দেয়, ট্রেনিং দেয়, এটা কাদের জন্য? জনগণের জন্য, এটা এই দেশের স্বাস্থ্যসেবার জন্য। তো এখানে যখন তাকে পর্যাপ্ত ভাতা দেওয়া হচ্ছে না, ওই সময় একজন চিকিৎসকের বয়স অ্যাটলিস্ট 26 থেকে 27 হয়, যখন এটা যদিও অ্যাভারেজ যদি আমি বয়সটা হিসাব করে 30+ হবে। তো ওই সময় অবশ্যই তার ফ্যামিলি থাকবে, ওয়াইফ থাকবে, বাবা মা তো আছেই, ম্যাক্সিমাম হয়তো অন্যান্য আত্মীয় স্বজন থাকে, ডিপেন্ডেন্ট যারা, তার বাচ্চা থাকবে, তার হয়তো ক্ষেত্র বিশেষে যারা একটু আগে বিয়ে তাদের একাধিক বাচ্চা থাকে, এদের সবাইকে তো সামলাতে হয়, সোসাইটির একটা এক্সপেকটেশন থাকে। তো এখন এখানে আমাদের মানে ট্রেনিংয়ের যে নিয়ম, যে প্রশিক্ষণরত অবস্থায় ওই ট্রেনি বা ওই প্রশিক্ষণরত চিকিৎসক সে অন্য কোথাও কোনো প্র্যাকটিস করতে পারবে না, সে অন্য কোথাও হচ্ছে ইনকামের জন্য কোনো কিছু করার মানে কোনো সুযোগ নেই আসলে, অ্যাকর্ডিং টু পজিশন ল। তো তাহলে তাকে 25,000 টাকায় তাকে ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে, সম্ভব আসলে? এটা তার একটা পুরো ফ্যামিলি বা আমরা যদি ঢাকার কথা চিন্তা করি, সারা দেশেই প্রশিক্ষণার্থী আছেন, শুধু ঢাকার কথা চিন্তা করি, একটা বাসা ভাড়া বা বাসা মেনটেন করতেই তো 25,000 টাকার বেশি চলে যায়, তাহলে সে পুরো ফ্যামিলি কীভাবে দেখবে? এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই এই প্রশিক্ষণার্থী যেসব চিকিৎসকরা রয়েছেন খুবই মানবতার জীবনযাপন করছেন। আমরা যদি এই যে বিএসএমইউর আশপাশে অনেক ক্ষেত্রেই আসলে এটা মানে খুবই কষ্টের কথা যে অনেক ক্ষেত্রে তারা ছোট একটা ফ্ল্যাট, দুজন ডক্টর, 2টা ফ্যামিলি শেয়ার করে থাকতেছেন। কারণ আসলে এটা এছাড়া তার পসিবল হচ্ছে না। এই 25,000 টাকাতে আসলে একটা ফ্যামিলি চলে না, এটা বোঝার জন্য আসলে খুব বেশি জ্ঞানী হওয়ার অনেক হওয়ার প্রয়োজন নেই আর কি। এটা আসলে অবশ্যই বৃদ্ধি করার প্রয়োজন। এটা আসলে পেটে যদি দানা পানি না পড়ে তাহলে সে তার মাথায় প্রশিক্ষণ কীভাবে ঢুকবে, সে কীভাবে চিকিৎসা করবে মানুষের, আগে নিজেকে বাঁচতে হবে, এরপর সে চিকিৎসা দেবে, চিকিৎসা সেবা নিয়ে ভাববে, তার ট্রেনিং নিয়ে ভাবতে পারবে। তো আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। ডাক্তারদেরকে, প্রশিক্ষণার্থী চিকিৎসকদেরকে ইনকামের চিন্তামুক্ত রাখতে হবে, তাহলে সঠিক প্রশিক্ষণ সম্ভব। আমরা তাই মনে করি। কারণ হচ্ছে চিকিৎসক শুধুমাত্র উনি কোর্স করছেন, পড়াশোনা করছেন, বিষয়টি এরকম না, কিন্তু রাষ্ট্রের নাগরিকদের সরাসরি সেবা দিচ্ছেন তিনি।
হয়তো তার চিকিৎসকের সেবা দেওয়ার কথা ছিল, চিকিৎসকদের এই ক্ষেত্রে কিছুটা হয়তো ডিটেলস উনি থাকছেন না, কোঅর্ডিনেশন মানে ওনার থাকছে, উনি দেখভাল করছেন, তত্ত্বাবধান করছেন, কিন্তু সেবার অংশ জুড়ে পুরোটা অংশ জুড়ে কিন্তু এই প্রশিক্ষণরত চিকিৎসকদের মধ্যে থাকে আর কি। একটু ডক্টর আলামিন খান আপনার কাছে আসতে চাই, এই যে একটা অবস্থা তৈরি হয়ে গেল বা বর্তমান অবস্থা আছে, এই অবস্থার কারণে আমরা দেখেছি এই বছর প্রায় 2500+ চিকিৎসক বিএসএমইর অধীনে যে এমডিএমএস কোর্স চলছে সেই কোর্সে 2500 চিকিৎসক মানে পরীক্ষা দিয়ে গতবারের তুলনায় কমে গেছে। এটা কোনো কারণ কিনা আসলে যে ভাতার যে অবহেলাটা এখানে? অবশ্যই এটাই সবচেয়ে বড় কারণ। আমি যদি আপনাকে লাস্ট একটা উদাহরণ দিই, রিসেন্টলি আমার কাছের ছোট ভাই সে এফসিবিএস জেনারেল সার্জারিতে চান্স পেলো। চান্স পেয়ে 3 মাসের মাথায় সে কোর্স ডিসকন্টিনিউ করে আবার সে জবে ঢুকলো। কারণ তার কথা হচ্ছে এই যে টাকা দিচ্ছে 25,000 টাকা, এই টাকা দিয়ে আসলে সে সার্ভাইভ করতে পারছে না। তাছাড়া তার হচ্ছে ওয়াইফ, তার হচ্ছে বাবা মার একটা এক্সপেকটেশন থাকে, সেগুলো পূরণ করা সম্ভব না। তো বাধ্য হয়ে আসলে তাকে কোর্সটাকে ছাড়তে হয়েছে। এবং কিছুদিন আগেও তার সাথে কথা বললাম, সে হচ্ছে বললো যে ভাইয়া আমি জব করে কিছু টাকা জমাচ্ছি, টাকা জমিয়ে আবার আসলে কোর্সে জয়েন করবো। তো ব্যাপারটা আসলে কতটা প্যাথেটিক, মানে সে হচ্ছে রুগীদের সেবা দিবে, তার বিনিময়ে যথেষ্ট টাকা পাবে না এবং তার কোর্সটাকেও সে কন্টিনিউ করতে পারছে না। বাধ্য হয়ে সে কোর্সে চান্স পাওয়ার পরও কোর্সটাকে ছেড়ে সে হচ্ছে জব করতে হচ্ছে আর কি। খুবই দুঃখজনক চিত্র। মানে চিকিৎসকদেরকে মানে আমরা এলিট 2-3টা শ্রেণী বাংলাদেশে খুঁজতে যাই বা সারা পৃথিবীতে পরিচিত বিষয় এরকম যে ইঞ্জিনিয়ার, চিকিৎসক, এই পেশাগুলো মানুষদেরকে সবাই একটু বড় করে জানে, সবাই বড় চোখে দেখে, তাদের প্রতি প্রত্যাশা বেশি থাকে। তাদের চিত্র যদি এরকম হয় তাহলে এটা আমরা আসলে আমাদের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করলাম আর কি, নিজ হাতে করে ফেললাম। এতে তো আলটিমেটলি রাষ্ট্রের জন্য খুব ভালো কিছু নাই। আমাদের যে পরিস্থিতি, ভাতার যে বিষয়টি, আমাদের অথরিটি বৈশ্বিক চিন্তাগুলো তাদের মাথায় ঢুকবে না কেন সেটা আমরা জানি না, কারণ তারা তো এই বিষয়গুলো জানার কথা ছিল যে বিশ্বের অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এখানকার পরিস্থিতি আসলে কীরকম, ওখানকার লোকজন যারা উচ্চতর প্রশিক্ষণে আছেন তাদের ভাতার অবস্থাটা কীরকম, স্ট্রাকচারটা একটু বলবেন। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে আসলে ভাতার পরিমাণটা কেমন, এটা স্টেট ওয়াইজ ভেরি করে। তবে আমরা এভারেজে যদি চিন্তা করি তাহলে 1,20,000 থেকে 2 লাখ টাকার মতো ট্রেনি ডক্টররা একটা অ্যালায়েন্স পান। এটা যদি পাকিস্তানে দেখি আমরা, সেটাও 70,000 থেকে আরও 1 লাখ পর্যন্ত। আর পার্শ্ববর্তী দেশগুলোতে প্রত্যেকটাতেই বাংলাদেশের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকার অ্যামাউন্ট আসলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ট্রেনি ডক্টরদের যদি ফাইন্যান্সের ব্যাপারটা না দেখেন, তাহলে আসলে রিসার্চ বা রোগীদের সেবাটা এনশিওর কখনোই করতে পারবেন না। এটা যদি আরও উন্নত বিশ্বের দিকে তাকান, ইউরোপে বা আমেরিকাতে, সেক্ষেত্রে এই ট্রেনি ডক্টরদের অ্যামাউন্টটা আরও অনেক বেড়ে যায়। এটা ক্ষেত্র বিশেষে 3 লাখ বা আরও বেশি। তো এটা যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন যে আমরা আসলে সেবার পরিমাণটা কিভাবে বৃদ্ধি করব, আমরা আসলে বলি যে সরকারি হাসপাতালগুলোতে কেন সেবার মান বাড়ছে না বা সেবার মানকে আমরা এনশিওর করতে পারছি না, তাহলে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের যে অ্যালায়েন্সটা, এটা ভেরি মিনিমাম। এবং এটা দিয়ে আসলে ঢাকা শহরে 25,000 টাকা একটা অ্যামাউন্ট দিয়ে বাসা ভাড়াই হয় না। সেক্ষেত্রে বাসা ভাড়ার বাইরেও যে এক্সট্রা ফ্যামিলির যে খরচ, সেটা কখনোই মেনটেন হয় না। সেক্ষেত্রে যেটা হয় যে ট্রেনি ডক্টররা কনসেন্ট্রেট করে নিজের জীবিকার তাগিদে সরকারি হাসপাতালে সময় কম দিয়ে প্রাইভেটে বিভিন্ন জায়গাতে, হসপিটালগুলোতে, ক্লিনিকগুলোতে ডিউটি ডক্টর হিসেবে কাজ করার জন্য। এইটা যেমন রাষ্ট্রের জন্য একটা ক্ষতিকারক বিষয়, তার ট্রেনিং যেরকম হ্যাম্পার হয়, ঠিক সেভাবে তার পড়াশোনাতেও হ্যাম্পার হয় এবং সরকারি হাসপাতালগুলোতে রুগীদের সেবাটাও হ্যাম্পার হয়। তো আমরা যদি এটাকে এনশিওর করতে পারি, নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবকে সামনে নিয়ে আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার যদি এদিকে একটু আলোকপাত করে, তাহলে আমার মনে হয় যে আমরা স্বাস্থ্য খাতের অনেক দূর উন্নতি করতে পারবো এবং রোগীদের সেবাটাও এনশিওর করতে পারবো। ধন্যবাদ আহাদ ভাই। আমরা আপনার সাথে সুর মেলাতে চাই, আমরা মনে করি যে এই বিষয়টা এনশিওর হওয়া দরকার। আলামিন খান, আপনি বলবেন এই যে ভাতার যে একটা দৈন্যতা, এই দৈন্যতার জন্য আসলে প্রশিক্ষণটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা। বিশেষ করে আমরা খবর পাই রেসিডেন্ট চিকিৎসক বা এফসিবিএস যারা পড়ছেন তাদের পাশের হাতটা কাঙ্ক্ষিত না, এটার জের এখানে পড়ছে কিনা আপনি একটু বলবেন। এটা আসলে উত্তর আহাদ ভাই দিয়েছে যে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের টাকার চিন্তা করতে গিয়ে আমাদের পড়াশোনা এবং ট্রেনিং পিরিয়ডটা হ্যাম্পার হচ্ছে, এই একটা বিষয়। আর রেসিডেন্সি হচ্ছে যে পাশের হার, এটা কিন্তু আসলে আগে থেকে অনেক কম, ঠিক আছে। এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সম্পৃক্ততা কিছুটা আছে, কিছুটা আছে যে টাকার চিন্তা করতে গিয়ে তাকে হচ্ছে পড়াশোনা এবং ট্রেনিং পিরিয়ডে তার সময়টা একটু, কনসেন্ট্রেশনটা একটু কম যাচ্ছে এটা। এবং তাছাড়া এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে সেগমেন্টাল পাস আমাদের একটা দাবি ছিল, এটা এখনো পূরণ হয় নাই। তারপর হচ্ছে আপনার
রিটেন, যেটা বললাম আর কি সেগমেন্টাল পাস আর কি, রিটেন, ওসপি, তারপর হচ্ছে ভাইবা, ক্লিনিক্যাল, সেগুলো আলাদা আলাদা পাস করতে হচ্ছে এবং পরীক্ষাটা আসলে অনেক কঠিন এবং সে তার কোর্স থাকাকালীন সে ডিউটি করে, তার হচ্ছে পড়াশোনা এবং ইনকাম সেগুলো চিন্তা নিয়ে এবং একই সাথে তাকে পরীক্ষা দেওয়া লাগতেছে এবং একই সাথে তার সংসার, পরিবার সবকিছু দেখা লাগছে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে পাশের হারে এটার একটা কারণ আছে আর কি। আর পাশের হারের বিষয়ে আমাদের কাছে অবজারভেশন যেগুলো আছে, আমরা ইতিমধ্যে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা জানিয়েছি যে এখানে এই পাশ নিয়ে আপনাদের নতুন করে ভাবা দরকার আছে। আপনাদের চিকিৎসকদের দাবি ছিল এরকম যে ছেলেটা এমবিবিএস এ চান্স পায়, সেই মেধার একটা শর্ত পূরণ করে সে চান্স পায়, তারপরে এমবিবিএস পাশ করে সেখানে মেধার অনেকগুলো শর্ত পূরণ করে তাকে পাশ করতে হয়, এরপরে উচ্চতর প্রশিক্ষণে গিয়ে এই পাইকারি ভাবে একজন চিকিৎসককে ফেল করতে হবে, পাশের মুখ দেখবে না। এটা আসলে খুব কঠিন করার মধ্য দিয়ে কিন্তু খুব সার্থকতা নাই। আমার মনে হয় যে চিকিৎসকদেরকে সহজ করার মধ্য দিয়ে প্রায়োগিক জ্ঞানগুলোর দিকে নজর দেওয়া, বহির্বিশ্বে তো এত বেশি পাশের ব্যাপার থাকে না, এখন ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ আসলে নাই বলে আমরা মনে করি। আমাদের অথরিটি হয়তো এটা নিয়ে ভাববেন। আমরা এই বিষয়টা চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই, আমরা পরের প্রসঙ্গে যাব। মিনহাজ ভাই, আপনার কাছে শুনবো যে বিসিএস এর চিকিৎসকদের বয়সসীমা 34 করার একটা দাবি উঠেছে, মানে এই দাবির কারণ কি আসলে? আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিসিএস দিয়ে আন্দোলন করছে সবাই 35-এর দাবিতে, এটা মানে সবার কথা বলছে আর কি ডক্টররা। তো সেই জায়গা থেকে 35 এটা সরকার বিভিন্ন আলাপ আলোচনা করে, যদিও 35 করার ব্যাপারে অনেক যৌক্তিকতা ছিল, তো সরকার হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে এটাকে 32 করেছে। তো আমরা জানি যে এটা আগ থেকেই ডাক্তারদের 32 ছিল। এর কারণ হচ্ছে ডাক্তারদের যে কোর্স কারিকুলাম, এখানে আমরা এমবিবিএস এ 5 বছর বা বিডিএস 5 বছর হচ্ছে আমরা পড়াশোনা করি, 1 বছর ইন্টার্নশিপ, এর মাঝখানে আবার একটা সময় চলে যায় হচ্ছে আমাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা রেজাল্ট কেন্দ্রিক। প্রায় 6.5 বছর ন্যূনতম লেগে যায় একজন চিকিৎসকের এমবিবিএস বা বিডিএস পাস করতে। তো যেখানে অন্যদের বিসিএস দিতে অর্থাৎ গ্রাজুয়েশন শেষ করতে সময় লাগে 4 বছর, জি, অর্থাৎ আমাদের এখানে 2 থেকে 2.5 বছর এক্সট্রা সময় লাগছে আমাদের বিসিএস এ আবেদন করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে এই যৌক্তিকতা থেকেই আগ থেকেই ডক্টরদের বয়স 2 বছর বেশি ছিল। তো এখন সবার যেখানে 2 বছর বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে ডাক্তারদেরও 2 বছর বৃদ্ধি হওয়ার কথা ছিল, বাট এনিহাউ এটা হয়তো খেয়াল করা হয়নি বা অন্য কোনো কারণে, বা আমরা যতটুকু আমরা খবর পেয়েছি এটা আসলে আলাদা করে ওভাবে দেখার সুযোগ পাইনি যে ডাক্তারদের 2 বছর এক্সট্রা প্রয়োজন তাদের কোর্স কারিকুলামের কারণেই। সো সবার সাথে মিল রেখেই, সবার যেহেতু 2 বছর বৃদ্ধি পেয়েছে সেজন্য ডাক্তারদেরও বৃদ্ধি পাওয়া উচিত। এই জায়গা থেকে আমরা 34 ডক্টরদের বিসিএস এর আবেদন বয়স 34 করার পক্ষে আমরা কাজ করছি। আচ্ছা, এক্ষেত্রে আমি আলামিন খান ভাই আপনার কাছে যা আসছি সেটা হচ্ছে, অনেকে মানে পিএইচডি সংশ্লিষ্ট কারোর সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন যে আসলে এটা তো একটা মানে 5 আগস্টের পরে বৈষম্যটা দূর হয়েছে, ফলে চিকিৎসকদের বয়সটা সবার সাথে সমান থাকবে, এটাই বাস্তবতা আর কি। মানে আপনি আসলে এই দাবিটা কি সাম্যের মনে করছেন কিনা? না, এটা যদি বৈষম্য বলে আমি মনে করি এটা মানে বৈষম্যহীনতার পরিচয়। কারণ হচ্ছে আপনি দেখেন চিকিৎসকদের বয়স কিন্তু আগে থেকেই 32 ছিল, তাহলে এখন জেনারেল পিপলদের যেখানে 30 থেকে 32, ওনারা বলতে চাচ্ছেন যে এখন তো সবাই সমান পাবে আর কি। হ্যাঁ, সবাই সমান কিভাবে পাবে? কারণ জেনারেল পিপলদের অনার্স শেষ করতে লাগে 4 বছর, সেখানে আমাদের লাগে 6 থেকে 6.5 বছর। তো আগে থেকে তো আমাদের 32 ছিল, সেই চিন্তাটা করে তো আমাদের তো 32 ছিল, আমাদের 6 বছর কোর্সের কারণেই আমাদের হচ্ছে বয়স ছিল 32। তো সেক্ষেত্রে যদি জেনারেল পিপলদের সাথে আমাদের মিলানো হয় তাহলে সেটা তো অবশ্যই বৈষম্য। বরং আমাদের আগের সাথে মিল রেখে যদি 2 বছর বাড়ানো হয় সেটা হবে বৈষম্যহীনতার পরিচয়। আচ্ছা, কিন্তু আমরা দেখলাম যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, কিন্তু চিকিৎসকদের দাবিটা আসলে উপেক্ষিত আছে। আপনি আসলে কি বলবেন? আপনাদেরকে আবারও রাস্তায় নেওয়া হবে, বিষয়টা কি এরকম? এটা আমার কাছে মনে হয় যদি পিএসসি এবং সরকার যদি এটা আমলে না নেয় তাহলে যারা এই প্রত্যাশাটা করছে এবং আন্দোলনটা করছে, এবং আমি অবশ্যই মনে করি তারা অবশ্যই রাস্তায় নামবে শেষ চেষ্টা হিসাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি দাবি আদায় হবে বলে মনে করেন? যেহেতু যৌক্তিক দাবি, আমি আশা করি সরকার সেটা মেনে নেবে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রত্যাশা করি চিকিৎসকদের, যেহেতু একটা টেকনিক্যাল সাবজেক্ট, এই সাবজেক্টে পড়াশোনার কেন্দ্রিক আপনাদের ব্যস্ততা অনেক বেশি থাকে। অনেক সাবজেক্টের খবর আমাদের কাছে আছে যারা হয়তো 3 মাস আগে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করা সম্ভব হয়, কিন্তু চিকিৎসকরা যদি শুরু করেন 3 মাস আগে পড়াশোনা, তাহলে উনি তো অনেক আগেই হয়ে যাবেন, আউট হয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের ব্যাপারটা আলাদা করে ভাবার ব্যাপার আছে। আপনি কি এখানে স্পেশাল বিসিএস এর কথা বলবেন কিনা, স্পেশাল চিকিৎসকদের জন্য? অবশ্যই বলবো, কারণ দেখেন জেনারেল বিসিএস এর মাধ্যমে যেসব চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়, মানে রাষ্ট্রে যতজন চিকিৎসক প্রয়োজন সেই চিকিৎসকের সংখ্যাটা কিন্তু জেনারেল বিসিএস এর মাধ্যমে পূরণ করা সম্ভব হয় না।
আপনি যদি লাস্ট বিসিএস চিন্তা করেন 46 বিসিএস, যতজন চিকিৎসকের দরকার ছিল ততজন কিন্তু প্রিলিতেও পাশ করেনি। তাহলে সেভাবে তাহলে সিটগুলো কি যাচ্ছে, ফাঁকা যাচ্ছে, পরবর্তী বিসিএসে অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারদের জন্য আলাদা স্পেশাল বিসিএস অথবা সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করে তার অধীনে পরীক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ। আদবে আপনি একটু এই ব্যাপারে যোগ করবেন, আপনার দৃষ্টিভঙ্গি আসলে কি এই বিষয়টা নিয়ে, মানে চিকিৎসকদের স্পেশাল বিসিএস নিয়ে আসলে এটা যৌক্তিকতা আছে কিনা বা কি কি কারণ থাকতে পারে আপনি মনে করেন? আচ্ছা, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলি তাহলে দেখবেন যে আমাদের আসলে চিকিৎসকদের ভ্যাকেন্ট পোস্ট কতটুকু। ভ্যাকেন্ট পোস্ট মানে যেই পোস্টে আজকে যদি আমি কথা বলছি, এই সময় যদি আমি চিকিৎসক নিয়োগ করি তাহলে এই ডক্টরদের বেতন দেওয়ার জন্য আলাদা কোনো বাজেট করতে হবে না। যে বাজেট আছে এই বাজেটেই ওই ডক্টরদের বেতন হয়ে যাবে, কারণ ওটা তো অলরেডি পোস্ট ক্রিয়েশন করা আছে। সো আমরা যদি এরকম পোস্টের সংখ্যা খেয়াল করি তাহলে সেটা 5,000-এরও অধিক, প্রায় 5 থেকে 6,000-এর মতো পোস্ট ভ্যাকেন্ট। সো এই ভ্যাকেন্ট পোস্টের এগেনস্টে আমরা দেখি যে আমাদের প্রায় 18 কোটির উপরে মানুষ, এই মানুষজনকে সেবা আমরা সরকারিভাবে দিতে পারি না, ম্যাক্সিমামটাই প্রাইভেট সেক্টরের উপরে আমরা ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যদি সরকারিভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই তাহলে এই ভ্যাকেন্ট পোস্টের এগেনস্টে ডক্টর নিয়োগ করা জরুরি। আর আপনি এই ডক্টর নিয়োগ কিভাবে করবেন? আপনি যদি নর্মাল বিসিএস প্রসিডিউরে যান তাহলে 2 থেকে 3 বছর লেগে যায়। তাহলে এই 2 থেকে 3 বছর কিন্তু আরও স্বাস্থ্য সেবাটা সরকারিভাবে বিঘ্নিত হলো। এইটাকে নিরসন করার জন্য অবশ্যই একটা স্পেশাল বিসিএস প্রয়োজন, এবং স্পেশাল বিসিএসটা নিয়োগ করলে আপনি অন্যান্য, আপনি প্রফেশনাল যদি টেকনিক্যাল ক্যাডারের কথা চিন্তা করেন, আমরা ডক্টর, আমরা আসলে বাংলা, ইংরেজি, ভূগোল পড়াশোনা করে আমাদের কতটুকু প্রফেশনে আমরা লাভ করতে পারবো? আমরা প্রফেশনের বাইরে গিয়ে আসলে খুব বেশি আমাদের লাভ হবে না। সো আমরা যদি স্পেশাল বিসিএস দেখি, স্পেশাল বিসিএসটা কীভাবে হয়, তা আমাদের একটা প্রিলি পরীক্ষা হয়, যে প্রিলিতে অর্ধেক মার্ক থাকে এই জেনারেল নলেজ এবং আদার্স ইংলিশ বাংলা সহ, আর 50% মার্ক থাকে আমাদের মেডিকেল সায়েন্সের উপরে। তাহলে ওই মেডিকেল সায়েন্সের জাজমেন্টটা কিন্তু এখানে হয়ে যায়। সো আমরা স্পেশাল বিসিএস নিয়োগ করলে কিন্তু এই সমস্যাগুলো নিরসন হয়ে যায়। আসলে আমরা রিটেন পরীক্ষা দিয়ে ওই বাংলা, ইংরেজি বা এই সাবজেক্টগুলোতে আমার প্রফেশনালে যেহেতু খুব বেশি আমি অ্যানালাইজ করতে পারি না বা আমার খুব বেশি লাভ নেই, সো স্পেশাল বিসিএসের মাধ্যমে খুব দ্রুতই হয়তো এই সরকার চাইলে এই ভ্যাকেন্ট পোস্টের এগেনস্টে একটা চিকিৎসক নিয়োগ দেওয়ার বন্দোবস্ত করতে পারে। অসংখ্য ধন্যবাদ। মিনহাজ ভাই, আপনাকে দিয়ে শেষ করব, এই বিষয়ে বলবেন যে আসলে চিকিৎসকদের স্পেশাল বিসিএস কেন দরকার, কেন জরুরি? আমাদের আসলে চিকিৎসা ব্যাপারটা আর্জেন্ট, এটা সরাসরি পাবলিক সার্ভিসের সাথে, সরকারের যে পাবলিকের যে সার্ভিসের সাথে একদম ডিরেক্টলি জড়িত। সো আপনার এতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, ডক্টর হাজ যেটা বলেছেন যে মোর দেন 5,000 ভ্যাকেন্ট পোস্ট, তার মানে মোর দেন 5,000 ডক্টর চিকিৎসা দিতে পারতেছে না। তো এদের কাছ থেকে যারা চিকিৎসা সেবা নেওয়ার কথা ছিল, যেসব পপুলেশন, যেসব পেশেন্টরা, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না, তার মানে এটার ইফেক্টটা কোথায় পড়ছে? সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এটার ইফেক্ট পড়ছে। সো এখন যেহেতু একটা অভ্যুত্থানের সরকার এসেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের নতুন সরকার এসেছে, তারা যেহেতু মানুষের দুঃখ কষ্ট দূর করার একটা প্রত্যয় নিয়ে কাজ করার চেষ্টা করছে, আমার মনে হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার এই জায়গায় অবশ্যই উদ্যোগ নেবে যে একটা দ্রুততম সময়ে একটা স্পেশাল বিসিএস দেওয়ার মাধ্যমে ভ্যাকেন্ট, আমরা দেখেছি 47 বিসিএস, 47 মতো অলরেডি মোর দেন 1331 বা এরকম একটা সংখ্যা হবে, এটা নিয়োগ হবে। তো এর বাইরে আমরা এটা যে বাদও দিই যে এর বাইরেও প্রায় 4,000 আমাদের ডক্টর প্রয়োজন হবে, এটা আমরা মনে করি সরকার খুব সিরিয়াসলি ভেবে এটা সিরিয়াসলি উদ্যোগ নেবে যে যাতে একটা স্পেশাল নিয়োগের মাধ্যমে আমাদের এই ডক্টর আমরা দ্রুত 6 মাস কিংবা ম্যাক্সিমাম 1 বছর সময়ের মাধ্যমে এদেরকে নিয়োগ দিয়ে আমাদের স্বাস্থ্যসেবাকে স্বাভাবিক করতে হবে। আমরা এখন যতটুকু খবর পেয়েছি যে উপজেলাগুলোতে ইউনিয়ন যে মানে সাবসেন্টারগুলো রয়েছে, এখানে ডাক্তার নেই, সাবসেন্টারগুলোতে ডাক্তার নেই। সো ওখানে আমরা ডক্টর পাঠাইতে হবে যত দ্রুত সম্ভব। এটা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এবং এই ব্যাপারে আমি আরেকটু যোগ করবো যে আমাদের 34 করার ব্যাপারে সেটা সহ যে জাতীয় নাগরিক কমিটি, এই দুটি ইস্যু নিয়ে খুব স্ট্রংলি কাজ করে যাচ্ছে আমরা। যে আমরা বিশেষ করে আমরা বিসিএস এর বয়সের কথা যদি বলি, যখন আমরা প্রথমেই যোগাযোগ করেছি যে সবার তো বৃদ্ধি হলে 2 বছর, ডাক্তারদের বাড়বে কিনা, তো মোটামুটি যত জায়গায় যোগাযোগ করেছি আশ্বস্ত হয়েছে যে না, ডাক্তারদের সাথে মিল রেখে এটা 2 বছর বাড়বে। বাট আমরা যখন আমরা সার্কুলার দেখলাম যে এখানে তো 2 বছর বাড়ে নাই, সবার জন্য 32 বছর, তার মানে এটা জিনিসটা ইকুয়ালিটি হয়েছে কিন্তু ইকুইটিটা হয় না, সাম্য হয় না, এখানে সমতা হয়েছে, সাম্য হয়নি। সো এখানে আমাদের 34 করাটা খুবই যৌক্তিক। আমরা সাথে সাথে আমরা ভয়েস রেজ করি, আমাদের ডক্টরদের যে কমিউনিটিতে আমরা ভয়েস রেজ করি, আমাদেরও 34 হওয়া লাগবে। এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে অন্তত ডক্টরদের রাজপথে নেমে আন্দোলন করা উচিত না। এটা আমাদের কাজ তো রাজপথে নেমে দাবি দেওয়া আদায় করা, এটা আমরা কি এটা করবো নাকি আমরা পেশেন্টকে সার্ভিস দিব?
সো আমরা এবং আমরা এটা বর্তমান গভর্নমেন্টকে খুবই পজিটিভ দেখে আমরা যেখানে যেখানে যোগাযোগ করার প্রয়োজন বোধ করেছি আমরা প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করেছি, নক দিয়েছি। যেখানে মনে হচ্ছে না অমুককে নক দিয়ে হচ্ছে হয়তো কাজটা একটু দ্রুত হবে, আমরা সেটা চেষ্টা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা যেভাবে কমিটমেন্ট পেয়েছি আমরা আশাবাদী আমাদের কারো রাস্তায় নামার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এবং এটা আজকে যেটা হয়েছে এটা আসলে অনেক দিন ধরে কাজ চলছিল যে একটা নতুন প্রজ্ঞাপন আজকে বের হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খুবই আশাবাদী যে আমরা 34-এর প্রজ্ঞাপন আমরা পেয়ে যাব ডক্টরদের জন্য। এবং সেই সাথে স্পেশাল বিসিএস ব্যাপারে নাগরিক কমিটি কাজ করছে। আমরা এই ব্যাপারেও যথেষ্ট মন্ত্রণালয় বা যেখানে যেখানে যোগাযোগ করার প্রয়োজন আমরা যোগাযোগ করছি। বিশেষ করে খুব দ্রুত একটা সময় একটা স্পেশাল বিসিএস সংবাদ আমরা পেতেও পারি। সবাই আমি এক্ষেত্রে শুধু নাগরিক কমিটির কথা বলবো না, আমার মনে হয় চিকিৎসকরা যেখানে আছেন এই ডক্টরদের এই যৌক্তিক দাবির পক্ষে এবং হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যসেবার জন্য যে একটা যৌক্তিক দাবি যে স্পেশাল বিসিএস, এটার পক্ষে সবাই যে যার জায়গাতে কথা বলবেন। আমরা রাস্তা নামার প্রয়োজন নেই, আমরা কথা বলি, আমরা যে যার জায়গাতে কথা বলি, লেখালেখি করি, সরকার এই বিষয়গুলো সমাধান করবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। জি, আমরা মনে করি কারণ হচ্ছে চিকিৎসকদের জন্য যদি স্পেশাল বিসিএস এর আয়োজন করা না যায় তাহলে অনেক বিসিএস আমরা দেখি যে তাদের যে আসনগুলো থাকতো সেই আসনগুলো পূরণ হতো না। তারা মানে স্বাভাবিকভাবে যেহেতু জেনারেল শিক্ষিতদের মতো বা জেনারেল সাবজেক্টে যারা আছেন তাদের মতো তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ সেভাবে পান না, তাদের নিজেদের সাবজেক্টগুলো পড়তে গিয়ে তার মানে ওখানে আসলে সময় দিতে পারেন না। ফলে একটা বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যখন একজন ডক্টর পাস করে তার কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের একটা ব্যাপার থাকে, যেটা অন্যদের ক্ষেত্রে যারা বিশেষ করে যারা পাবলিক সার্ভিসে যারা যায়, বিসিএস এ যারা যায় তাদের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে একটু পরে করলেও চলে, কিন্তু বা ডাক্তারদের ক্ষেত্রে যেটা তার পোস্ট গ্রাজুয়েশন একটা ম্যান্ডেটরি হয়ে গেছে বাংলাদেশে, যে আপনি শুধু এমবিবিএস পাস করে আপনি নিজেকে ডাক্তার পরিচয় দিবেন, এটা আসলে এখন বাংলাদেশে যাচ্ছে না জিনিসটা আসলে। সো পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারদের খুবই স্পেশালিটি অর্জন করা একটা, বা এখন সাব স্পেশালিস্ট সময় চলে আসছে। তো আমরা আমাদের এমবিবিএস এর পরপরই একটা বড় টেনশন থাকে যে আমাকে দ্রুত হয়তো পার্ট 1 বা এফসিপিএস চান্স পাইতে হবে, তো এমডিএমএস এর চান্স পাইতে হবে, অথবা ডিপ্লোমা বা এমফিল এর চান্স পাইতে হবে আমাকে। তো এই কিন্তু আমাদের একটা প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে, আমাদের পিয়ার প্রেশার থাকে, আমাদের সারাউন্ডিংস ফ্যামিলি থেকে প্রেশার থাকে যে আমাকে ডিগ্রি নিতে হবে, যেটা আমরা সহজে বুঝি। তো আমাকে একদিকে ডিগ্রির প্রেশার, একদিকে বিসিএস এর প্রেশার। সো আমি যদি এখন ডাক্তারদের আরো 2 বছর কমিয়ে দিই, এটা তো আমার জন্য আরো জুলুম করা হয়ে গেল। আমি তো মনে করি 34 না, এটা 36 করা উচিত যদি সম্ভব হয়। এবং আমরা আসলে আরেকটা বিষয় নিয়ে কাজ করছি, এটা হয়তো একটু লং টাইম, সেটা হচ্ছে আমাদের আসলে বিসিএসটা সম্পূর্ণ আমরা আলাদা করে নিয়েছি। ডক্টর যে হেলথ সার্ভিস কমিশন বা এরকম করে একটা আদলে, যেমন ইউকেতে যেটা আছে এনএইচএস, এটার আদলে যে বাংলাদেশের জাজদের জন্য যেটা বা বাংলাদেশের জাজদের জন্য বিজেএস যেটা আছে, আমরা এটার আদলে ডক্টরদেরকে আমরা আলাদা করার জন্য কাজ করছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত। সেটা করলে আমাদের ডাক্তারদের জন্য আরো বেশি ভালোভাবে সবচেয়ে উপকৃত হবে বাংলাদেশের মানুষ, যে তখন তাদের এই ব্যুরোক্রেটিক এই কমপ্লেক্সিটির মধ্যে তাদের পড়তে হবে না, সহজে আমরা একজন ডাক্তার মানে পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য সে এঙ্গেজ হতে পারবে আর কি। ধন্যবাদ মিনহাজ ভাই, চমৎকার করে বলছিলেন। আমরা আসলে চিকিৎসকদের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি দেওয়াগুলোর বিষয়ে বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের কথা বলার সুযোগ হয়েছে। মেডিবেসের তরফ থেকে আমরা কথাবার্তা বলেছি, ওনারা বলেছেন যে মোটামুটি তাদের 95% দাবি খুব যৌক্তিক, ন্যায়সঙ্গত, এগুলো মেনে নিলে স্বাস্থ্য খাতের জন্য ভালো হবে, চিকিৎসকদের জন্য ভালো হবে। বিষয়টা শুধু এরকম নয়, এর সাথে সাধারণ মানুষের স্বাস্থ্য জড়িত। সুতরাং তাদের সবার কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য চিকিৎসকদের দাবিগুলো মেনে নেওয়া যৌক্তিক বলে আমরা মনে করি। আপনাদের 3 জনকেই স্বাগত ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের শুরুতে উপস্থিত হয়েছেন। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডক্টর আব্দুল আহাদ ভাই এবং ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টের রেসিডেন্ট ডক্টর আলামির খান এবং নাগরিক কমিটির আরেকজন কেন্দ্রীয় সদস্য ডক্টর মিনহাজুল আবেদিন। ধন্যবাদ আপনাকে আমাদের কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আহ্বান জানাবো আপনারা নাগরিক কমিটির পাশে থাকুন। আমরা আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে খুব শক্তভাবে কাজ করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশের স্বাস্থ্য সেবার জন্য বা ডক্টরদের বা ইভেন আমরা যেটা চাই রোগী বান্ধব একটা স্বাস্থ্য ব্যবস্থা। রোগী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা যখন হয়ে যাবে, স্বাভাবিকভাবে ডাক্তারদের এটা চিকিৎসক বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা অটোমেটিক হয়ে যাবে। আমরা সেটার জন্য কাজ করছি। আমরা চিকিৎসকদের আহ্বান জানাবো তারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জি, ধন্যবাদ আপনাদের তিনজনকে আবারও জানাচ্ছি এবং শেষ করবো আজকের মতো। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফিজ।